স্বভাব বা ধাত বিচারের পর দেখতে হয় অভ্যাস। অভ্যাস যদি সুন্দর ও সুষ্ঠু না হয় তাহলে বিবাহের মিলিত জীবনের পদক্ষেপ সার্থক ও সফল হতে পারে না। যদি নোংরা থাকার অভ্যাস থাকে, সদাচার পরায়ণ না হয়, আলসেমি থাকে, সময়ের কাজ সময়ে না করার অভ্যাস থাকে, গুরুজনের সামনে নত হওয়ার অভ্যাস যদি না থাকে, তাহলে দাম্পত্যজীবন মধুর ও সুন্দর হয়ে ওঠে না। তা ছাড়াও থাকা দরকার ভরে ওঠার অভ্যাস, পরিচ্ছন্ন থাকার অভ্যাস, গুছিয়ে কাজ করার অভ্যাস, অপরকে সহ্য করার অভ্যাস ইত্যাদি। পাত্রপাত্রী নির্বাচনে অভ্যাস বিচারের গুরুত্ব অপরিসীম। তারপর দেখা দরকার ব্যবহারে কে কতখানি দক্ষ, বিবেকবান এবং শিষ্ট। সংসার জীবনকে মধুময় ও কল্যাণাভিষিক্ত করতে গেলে ব্যবহারবিদ হতেই হয়। পরিস্থিতি বিচার করে দেখে শুনে বুঝে যে যেমন সমীচীন ও মাত্রামতো ব্যবহার করতে পারে, সে নিজেও তেমনি সুখে থাকে, অন্য সবাইকেও ততখানি সুখে রাখতে পারে। ব্যবহার ঠিকমতো জানতে হলে মনস্তত্ত্ববিদ হতে হয়। এটা বিশেষ করে দরকার হয় মেয়েদের ক্ষেত্রে, কারণ তারাই পরের ঘরে যায়। ভিন্ন নতুন একটা পরিবেশে তাদের মানিয়ে নিয়ে চলতে হয়। তাই সেখানে কার কি পছন্দ, কোনটা অপছন্দ সেটা ভালো করে বুঝে চলা বিশেষ দরকার। কার কোন সময়ে এক গ্লাস জলের দরকার, কে কেমন রান্না ভালোবাসে, কেউ হয়তো একটু তোয়াজ পছন্দ করে বা কেউ হয়তো জেদি প্রকৃতির, এগুলি ঠিকমতো বুঝে নিয়ে তাদের সাথে সেই মতো চলতে পারলেই মেয়েরা লক্ষ্মী বউ আখ্যা পায়। মিষ্টি কথা, সহ্যশক্তি ও হাসিমুখ একান্তভাবেই দরকার হয় সংসারে। কিন্তু লক্ষ্য রাখতে হবে এর কোনটাই যেন অব্যক্তি বা অতিব্যক্তি দোষে দুষ্ট না হয়। ওগুলি যেমন কম হয়ে গেলে তা সুখাবহ ও তৃপ্তিকর হয় না, তেমনি আবার মাত্রায় বেশি হয়ে গেলে তা বাড়াবাড়ি বা ন্যাকামি নামে অভিহিত হয়ে থাকে। সুসামঞ্জস্য বা মাত্রা ঠিক রেখে যারা কথা বলতে ও ব্যবহার করতে জানে তারা সংসারে সুখী হয়ই। যথাযথ ব্যবহার করার এক প্রকৃষ্ট উদাহরণ আমরা পাই মহাভারতে অনুশাসন পর্বে। সেখানে কেকয়রাযতনা মনসিনী শাণ্ডিলীকে জিজ্ঞাসা করেছেন কিভাবে স্বামীর প্রিয় হওয়া যায়। উত্তরে শাণ্ডিলী বলছেন, আমি স্বামীর প্রতি কখনো অমঙ্গলকর এবং কঠোর বাক্য প্রয়োগ করি না। দেবতা, পিতৃগণ ও ব্রাহ্মণের পূজায় সর্বদা অপ্রমত্তা থেকে আমি শ্বশুর ও শাশুড়ির অনুবর্তী থাকি। আমার মনে কখনো কোনো খলতা আশ্রয় পায় না। আমি বাইরের দরজায় দাঁড়িয়ে থাকি না। অধিক বাক্য ব্যয় করি না। স্বামী যখন কাজ থেকে বাড়িতে আসেন আমি আসনাদি দ্বারা তাকে অভ্যর্থনা করি। যে খাদ্য বা পানীয় তিনি পছন্দ করেন না আমি তা সর্বথা বর্জন করে থাকি। অন্যান্য আত্মীয় স্বজনের জন্য যা কিছু করণীয় সেগুলি আমি প্রাতকালে উঠেই সমাপন করে থাকি। স্বামী যদি সুখে নিদ্রিত থাকেন আমি কখনো তার ঘুম ভাঙাই না। কোন আত্মীয় স্বজনের ব্যাপার নিয়ে আমি কখনো স্বামীকে উত্ত্যক্ত করি না। আমি ঘরদুয়ার সব সময় সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। 104 অধ্যায়। সবশেষে দেখতে হয় বিদ্যাকর্মের ওজন। বিদ্যার ওজন মানে সাধারণ জ্ঞান বা বোধ কেমন, সকলকে সুস্থ রাখার, রাধা বাড়ার রীতিনীতি কতখানি জানা আছে, অনুমান শক্তি কতটা প্রখর, পরিস্থিতি আগে থেকেই আঁচ করে নিয়ে তার মোকাবিলার জন্য প্রস্তুতি নেবার ক্ষমতা বা দক্ষতা কতখানি রয়েছে, এই সবের উপরই নির্ভর করে বিদ্যা বা জ্ঞান। আর বিদ্যাকে জানা মানেই বিদ্যমানতাকে জানা। কর্মের ওজন বোঝা যায় কাজ গুছিয়ে করতে পারা, অল্প সময়ে অথচ দক্ষতার সাথে কাজ সুন্দর করে করার ক্ষমতা ইত্যাদির উপরে। এতগুলি সব দেখা হয়ে গেলে তখন ঠিকুজি বিচার করে দেখতে হয়। মনে রাখতে হবে ঠিকুজি বিচারের স্থান এই সব বিচারের আগে নয়, পরে। অতগুলি দিক মিল যদি সুষ্ঠু সমীচীন হয় তখন ঠিকুজি দেখে জ্যোতিষ বিষয়ক অন্যান্য পয়েন্ট বিচার করা যেতে পারে। কিন্তু প্রথমেই যদি উপরিউক্ত বিষয়গুলি একপাশে রেখে ঠিকুজি বিচার করে বিয়ের সম্বন্ধ করতে যাই তাহলে বিচারের একটি অংশ হবে মাত্র, সম্পূর্ণ বিচার হবে না। কারণ হয়তো বর ও কনের পরস্পর রাশি বিচার করে দেখা গেল সমসপ্তক বা চতুর্থ দশম সম্বন্ধ হয়ে রাজযোটক হয়েছে। জ্যোতিষমতে বিবাহে রাজযোটক মিলনের ফল শুভ। কিন্তু এদিকে হয়তো পাত্রপাত্রীর একজন বা উভয়েরই ভগ্নস্বাস্থ্য, হয়তো বা বয়স দুজনেরই সমান, অথবা হয়তো দুজনের স্বভাব চরিত্র একেবারে বিসদৃশ এবং বেখাপ্পা, যা নাকি বিবাহিত জীবনের সুখ সৌভাগ্যের পথে প্রচণ্ড বাধাস্বরূপ। এমনকি হীনকৃষ্টিসম্পন্ন পুরুষের সাথে উচ্চকৃষ্টিসম্পন্ন নারীর যৌতুক বিচারেও রাজযোটক হতে পারে। কিন্তু রাজযোটক হওয়া সত্ত্বেও এই জাতীয় বিবাহের ফল কখনো শুভ হয় না।
এমনতর বিবাহিত দম্পতি থেকে সৃষ্ট জাতক হয় কৃষ্টিবিধ্বংসী, শ্রদ্ধাহারা, বিশ্বাসঘাতক। তাই আমাদের কথা, বিবাহে ঠিকুজি বিচারের স্থান প্রথম ও প্রধান কখনই নয়, বরং অন্যান্য দ্রষ্টব্য বিষয় যদি ভালো এবং উপযুক্ত মিল পাওয়া যায়, তাহলে ঠিকুজির মিল একটু কম হলেও কিছু আসে যায় না। অন্যান্য সব দিক যথাযোগ্য মিল হলে যৌতুক বিচারে গুণ সংখ্যা কম হলেও সেখানে বিয়ে দেওয়া চলতে পারে। ঠিকুজি বা কোষ্ঠী বিচারের ক্ষেত্রে যদি পাত্র বা পাত্রী এক পক্ষের কোষ্ঠী না থাকে তাহলে অপরজনের কোষ্ঠী দেখে ফলাফল খানিকটা বিচার করা যায় এবং তার উপর দাঁড়িয়েই বিবাহকার্যে অগ্রসর হতে হয়। আর যদি কোন পক্ষেরই কোষ্ঠী না থাকে সেখানে পূর্বোক্ত অন্যান্য জ্ঞাতব্য বিষয়গুলি ভালোভাবে বিচার করে দেখতে হয়। ওইগুলির সাথে সঙ্গতিশীল হলে নির্দ্বিধায় বিয়ে দেওয়া যেতে পারে, আর তাতে সাধারণত ঠকতে হয় না। ঠিকুজি সম্পর্কে আরও একটি কথা, জন্মক্ষণ দেখে ঠিকুজি তৈরি করা হয়। ঘড়ি যদি ঠিক থাকে এবং ঠিক জন্মমুহূর্তটি ধরা হয়ে থাকে তবেই ঠিকুজি নির্ভুল হয়। সামান্য একাধ মিনিটের এপাশোপাশে ঠিকুজিতে বড় রকমের রদবদল ঘটে যেতে পারে। কাজেই ঘড়ি সঠিক চলা এবং জন্মমুহূর্তটি যথাসময়ে ধরতে পারা, এ দুটির উপর নির্ভর করছে ঠিকুজির খাঁটিত্ব। ঠিকুজি ঠিক না থাকলে তার বিচারও গোলমাল হয়ে যাবে। গ্রহবিচারে যেখানে অতি শুভ পাওয়া যাচ্ছে হয়তো মূলত সেখানটায় হয়ে আছে অতি অশুভ, কিন্তু জন্মমুহূর্তটি কাঁটায় কাঁটায় ধরতে না পারার জন্য সেটা আর জানা গেল না। আবার গ্রহবিচারে অতি শুভ দেখে যদি কেউ মনের আনন্দে কাল্পনিক সুখের পাখায় ভর দিয়ে উড়ে চলে, ভাবে আর কি, সুখ তো আমার লেখাই আছে, সুখ তো আমার হবেই, এবং নিজের ভালোর জন্য কোন চেষ্টা না করে হাত পা গুটিয়ে বসে থাকে, তবে তারও মঙ্গল হয় না। গ্রহবিচারে হাজার ভালো কথা লেখা থাকুক না কেন, নিজে মঙ্গলের পথে চললে তবেই মঙ্গলকে অধিগত করা যায়, না করে ফল পাওয়া যায় না। এইসব কারণে ঠিকুজি বিচারকে প্রথম আসন দেওয়া উচিত নয়। কল্কি অবতার জ্যোতিষ ধরে জীবন বৃদ্ধির পথ নিয়ন্ত্রিত করতে নিষেধ করেছেন। একটি ছড়ায় বললেন, জ্যোতিষ ধরে করতে যে চায়, বাঁচা বাড়ার কিস্তমাত, জীবনজনা খাবি খেয়ে, হয়েই থাকে ধুলিসাত। অনুশ্রুতি 1 কর্মকৌশল 5:1। তাই শুধুমাত্র ঠিকুজিকে আশ্রয় করে বিবাহ সম্বন্ধ পাকাপাকি করতে গেলে খানিকটা অসঙ্গতি ও দুর্বস্থ আগমনের পথ খোলা থাকারই সম্ভাবনা।